শুরুতেই আমাদের গল্পের ফিমেল লিড লুজু সে বলে আমি আমার বড় ভাই ইয়েমানের প্রেমে পড়ে গেছি। যদিও আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাদের দুজনের এক হওয়াতে অনেক বাধা আছে। আমরা দুজন একই ছাদের তলায় থাকা সত্ত্বেও আমাদের দুজনের মধ্যে অনেক দূরত্ব রয়েছে। ইয়েমান আমাকে শিখিয়েছে কিভাবে কাউকে মন থেকে ভালোবাসতে হয়, কিন্তু তার থেকে দূরে সরতে সেটাও আমাকে ইয়েমান শিখিয়েছে। ভালোবাসাতে যে এতটা কষ্ট সেটা আমি আগে জানতাম না। তাহলে চলো আজকে এই ভাই বোনের মধ্যে লাভ স্টোরিটা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা লুজুকে গাড়ি চালাতে দেখি, আর তখন লুজুর বাবা জিয়ামিং ওকে ফোন করে। লুজু বলে আজকে আমার মায়ের মৃত্যুদিন, আর আজকের দিনেই তুমি আবারও বিয়ে করছো। এভাবেই গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করেই লুজুর গাড়িটাকে পেছন থেকে কেউ একটা ধাক্কা মারে, যেটা দেখে লুজু অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময়ই আমাদের গল্পের মেন লিড, যার নাম ইয়েমান, চলে আসে। ইয়েমান বলে সরি, আমি ভুল করে তোমার গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলেছি। আমার গাড়ি আর তোমার গাড়ি দুজনের গাড়িতেই স্ক্র্যাচ এসে গেছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা একই জায়গায় গিয়ে দুজনের গাড়িটা সারিয়ে নিই, আর আমি পুরো টাকা পে করব। লুজু বলে আজকে আমি ব্যস্ত আছি। ইয়েমান বলে তাহলে তোমার কন্ট্যাক্ট ডিটেলস আমাকে দিয়ে দাও। লুজু তখন নিজের নাম আর ফোন নাম্বার একটা কাগজে লিখে ইয়েমানকে দিয়ে দেয়, আর তারপর লুজু গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইয়েমান চলে আসে ওর মায়ের সঙ্গে দেখা করতে, কারণ আজকে ওর মা বিয়ে করতে চলেছে। ইয়েমান ওর মায়ের জন্য একটা সুন্দর গিফটও কিনে এনেছে। ইয়েমানের মা বলে আচ্ছা, আমি যে দ্বিতীয় বিয়ে করছি তাতে তোমার কোনো সমস্যা নেই তো? ইয়েমান বলে আমার কেন সমস্যা হবে, তুমি যদি দ্বিতীয় বিয়ে করে খুশি থাকো তাহলে সেটাই ভালো। যেটা শুনে ওর মা খুবই খুশি হয়ে যায়। ইয়েমানের মা বলে যে তোমার বাবা তো ব্যাংক কারাপশনের মধ্যে জড়িয়ে গিয়েছিল, তারপর কোথায় যে উধাও হয়ে গেল আর তাকে কেউ খুঁজেই পেল না। আমি কত বছর তার জন্য অপেক্ষা করলাম, কিন্তু তাকে আমি পেলামই না। ইয়েমান বলে আমার বাবা কোনো খারাপ কাজ করতে পারে না, এটুকু আমি জানি। এরপরে বিয়ে শুরু হয়ে যায়, আর সেই বিয়েতে লুজু চলে আসে। মানে আজকে লুজুর বাবার সঙ্গে ইয়েমানের মায়ের বিয়ে হচ্ছে। ইয়েমান লুজুকে দেখে চিনতে পারে যে এটা তো সেই মেয়েটাই যার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আর লুজু ভাবতে থাকে এই ছেলেটা এখানে কি করছে। লুজু নিজের বাবার এই দ্বিতীয় বিয়েতে মোটেই খুশি নয়, কিন্তু সবার সামনে নাটক করে আর ওর বাবা মাকে কনগ্র্যাচুলেট করে। সাথে ওর বাবাকে এটাও মনে করিয়ে দেয় যে আজকে লুজুর নিজের মায়ের ডেথ অ্যানিভার্সারি। বিয়ে হয়ে যাওয়ার পরে লুজু যখন ওর নতুন মার সঙ্গে দেখা করতে আসে, তখন এই নতুন মা লুজুর সঙ্গে খুব একটা ভালোভাবে কথা বলে না, কারণ যতই হোক লুজু তার সৎ মেয়ে। তার ওপর বিয়ের দিনে ডেথ অ্যানিভার্সারির কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই ইয়েমানের মা তো অনেক বেশি রেগে যায় লুজুর ওপর। লুজু সবার থেকে আড়ালে এসে ওর মায়ের একটা ছবি নিয়ে অনেক অনেক কান্না করতে থাকে। আর ঠিক সেই সময়ই ওখানে ইয়েমান চলে আসে আর বলে আমাদের আবারও দেখা হলো। লুজু বলে তুমি আমার বাবার বিয়েতে কি করছো? লুজুর কানের দুলটা পড়ে গিয়েছিল বলে ইয়েমান সেটা নিজের হাতে তুলে লুজুকে পরিয়ে দেয়, আর বলে এই ইউনিভার্সে কোনো কিছুই এমনি এমনি হয় না। তোমার হয়তো আজকে কষ্ট হচ্ছে তোমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে বলে, কিন্তু এটার পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। লুজু কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর সমস্ত প্রোগ্রাম মিটে গেলে লুজুর বাবা আর নতুন মা যখন গল্প করছিল ওদেরকে একদমই পাত্তা দেয় না লুজু। ঠিক সেই সময় ইয়েমান ওখানে চলে আসে, আর ইয়েমানকে এখানে দেখে লুজু প্রচন্ড অবাক হয়ে যায় যে ইয়েমান এখানে এখনো কি করছে। তখন ইয়েমান এসে তার নতুন বাবার সঙ্গে পরিচয় করে নিলে লুজু বুঝতে পারে এই ইয়েমান অন্য কেউ নয়, এটা ওরই সৎ ভাই। ইয়েমান তখন নিজের হাতটা লুজুর দিকে বাড়িয়ে দেয় পরিচয় করার জন্য, আর লুজু সে তো প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে ওই ভেন্যু থেকে বেরিয়ে পড়ে, আর লুজুর বাবা আর নতুন মা চলে যায় একটা গাড়ি করে আলাদা, আর দুই ভাই বোনকে একসঙ্গে আসতে বলে। ওরা যখন চলে যায় লুজু বলে তুমি জানতে আমি কে, তাই না? ইয়েমান বলে সত্যি বলতে হ্যাঁ, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই। লুজু বলে ওরা তো চলে গেছে, তাই আমার বড় ভাই সাজার নাটকটা তোমাকে করতে হবে না। ইয়েমান বলে আমি তো শুনেছিলাম লু ফ্যামিলির মেয়ে ভীষণ শান্ত স্বভাবের, কিন্তু আমার তো এখন সেটা মোটেই মনে হচ্ছে না। কথাটা বলতে বলতে ও যখন লুজুর অনেক কাছে চলে আসে লুজু তো প্রায় পড়েই যাচ্ছিল, তবে ইয়েমান লুজুকে ধরে নেয় আর বলে আমি তো এখন তোমার বড় ভাই হয়ে গেছি, তাই আমায় রাগ দেখে আর কোনো লাভ নেই। লুজু বলে আমার পেছনে একদম লাগতে আসবে না। কথাটা বলে ও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ওকে, আর সাথে সাথে লুজু ওখান থেকে চলেও যায়। সেদিনই রাতে লুজু ইয়েমানের পরিবারের হিস্ট্রি অনলাইনে সার্চ করে জানতে পারে ওর বাবা ব্যাংক কারাপশনের আন্ডারে জড়িয়ে গিয়েছিল, আর সেই সময় ইয়েমানের বাবা সব থেকে বড় শত্রু ছিল লুজুর বাবার কোম্পানি। যেটা দেখে লুজু আন্দাজ করতে পারে
নিশ্চয়ই ইয়েমান কোনো না কোনো প্রতিশোধ নেবে। পরের দিন সকাল হয়ে গেলে লুজু যখন গাছে জল দিচ্ছিল তখনই ও দেখতে পায় কেউ একজন ওর বাড়িতে লাগেজ নিয়ে থাকতে এসেছে। আর সেটা হচ্ছে ইয়েমান, কারণ ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এটা দেখে লুজু অনেক অবাক হয়ে যায়। লুজুর বাবা বলে দেয় যে এখন থেকে ইয়েমানের সঙ্গে ভালো করে ব্যবহার করবে আর বড় ভাইয়ের মতো সম্মান করবে। যেটা শুনেই লুজুর অনেক বেশি রাগ হয় ইয়েমানের ওপর। লুজু এমন করে ইয়েমানের দিকে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে ও ইয়েমানকে খেয়ে ফেলবে। লুজু বলে, তুমি এই বাড়িতে কেন থাকতে এসেছো? ইয়েমান বলে, আমার মা এখানে থাকে, ওরা চায় আমি এখানে থাকি। লুজু বলে, এখানে থাকছো থাকো, কিন্তু আমার কোনো ব্যাপারে নাক গলাতে একদম আসবে না। ইয়েমান বলে, তুমি এমন করলে আমি কিন্তু তোমার বাবার কাছে নালিশ করে দেব। এটা শুনে খুব রেগে গিয়ে লুজু ওখান থেকে চলে যায়। দিন রাত হয়ে গেলে ইয়েমানের সঙ্গে ওর মা দেখা করতে আসে রুমে আর বলে, আমার মনে হয় যে তোমার এবার মিস্টার লুয়ের সঙ্গে কাজে জয়েন করা উচিত, কারণ এখন তুমি লু ফ্যামিলির অংশ হয়ে গেছো। তাই মিস্টার লুয়ের সঙ্গে এবার থেকে বিজনেসটাও তোমাকে সামলাতে হবে। ইয়েমান বলে, ঠিক আছে। এসব বলে ওর মা ওখান থেকে চলে যায়। তবে ইয়েমানের মুখ দেখে বোঝা যায় ও সত্যি সত্যি কিছু তো একটা প্ল্যান করে এসেছে। পরের দিন সকালে লুজু যখন ব্রেকফাস্ট করছিল তখনই ইয়েমান ওখানে আসে আর লুজুর খাবারটা কেড়ে নিতে চায়। তবে লুজু দেয় না আর বলে, এটা আমার। তবে ইয়েমান জোর করে কফিটা কেড়েই নেয় আর খেয়ে বলে, কি আশ্চর্য, কফিটা ঠিক তোমার মতোই তেতো। লুজু বলে, নির্লজ্জ একটা। তখনই লুজুর বাবা আর মা ওখানে চলে আসে আর ওদের সামনে ইয়েমান লুজু দুজন মিলে খুব ভালো বিহেভ করতে থাকে আর এমন ভাব দেখাতে থাকে ওরা দুই ভাই বোনের মধ্যে অনেক মিল আর ওরা একে অপরকে অনেক খেয়াল রাখে। লুজুর বাবা বলে, ব্রেকফাস্ট করা হয়ে গেলে ইয়েমানকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবে, কারণ ও তো এখানে নতুন কিছুই চেনে না। এটা শুনে লুজু তো খুব অবাক হয়ে যায় আর ইয়েমান সে খুব মজা পায়। লুজু ইয়েমানকে বলে, তুমি খেয়ে নাও, তারপরে আমরা একসঙ্গে ঘুরবো। কথাটা বলে ইয়েমান ওখান থেকে চলে যায়। বাইরে এসে লুজু হুয়া নামের একটা মেয়েকে ফোন করে আর বলে, একজনকে আচ্ছা করে টাইট দিতে হবে আর সেই জন্য আমার তোরই হেল্প চাই। তো হুয়া বলে দেয়, অবশ্যই আমি তোকে হেল্প করব। এদিন রাত হয়ে গেলেই একটা রেসিং কোর্ট দেখতে পাওয়া যায় যেখানে সবাই কার রেস করতে আসে আর এখানেই আজকে লুজু ইয়েমানকে নিয়ে চলে এসেছে ওকে আচ্ছা করে টাইট দেওয়ার জন্য। আর এখানেই ছিল হুয়া নামের ওই মেয়েটা। ওখানেই একটা গুন্ডা তার দলবল নিয়েছিল, যে গুন্ডাটা সবসময় কার রেসিংয়ে ফার্স্ট হয়ে এসেছে। গুন্ডাটা কার রেস করতে চাইলে ইয়েমানকে দেখিয়ে দেয় লুজু আর বলে, আমি নয়, এই গাড়ি চালাবে। ইয়েমান অবাক হয়ে বলে, আমি গাড়ি চালাবো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বলে এখানে তোমার বন্ধুর সঙ্গে মিট করতে আসবে। লুজু বলে, হ্যাঁ, কিন্তু এখানে আসার একটা নিয়ম আছে, এখানে আসলে রেসিংয়ে জয়েন করতেই হয়, যে না করে তাকে 2 কোটি টাকা দিতে হয়। তুমি কি এখন ওই 2 কোটি টাকা দেবে? গুন্ডাটা তখন ইয়েমানকে বলে, চলো চলো আমরা রেসিং করি। ইয়েমান সে তো বেজায় চাপে পড়ে যায় আর তারপরে ভাব নিতে থাকে এইসব রেসিং ওর কাছে কোনো ব্যাপারই নয়। ওরা দুজনের পর একটা গাড়িতে উঠে পড়ে আর ইয়েমান তখন লুজুর ভীষণ কাছে চলে আসে, যেটা দেখে লুজু খুব অবাক হয়ে যায়। ইয়েমান সিট বেল্টটা পরিয়ে দেয় আর বলে, গাড়ি অনেক জোরে চলবে, সিট বেল্ট পরতেই হবে। তবে ইয়েমান এত কাছাকাছি আসার জন্য লুজুর কিন্তু হার্টবিট বেড়ে যায়। এরপরে দুই দলের মধ্যে রেসিং শুরু হয়ে যায়। ইয়েমান তখন জেতার জন্য এতটাই জোরে গাড়ি চালাচ্ছিল যে লুজুর এটা দেখে খুব ভয় করছে। লুজু বুঝতেই পারেনি যে ইয়েমান এত ভালো রেস করতে জানে আর শেষমেশ ইয়েমান রেসে জিতে যায়। লুজু ঠিক এরকম একটা লুক নিয়ে ইয়েমানের দিকে তাকিয়ে থাকে আর ইয়েমান সে তো ভীষণ প্রাউড ফিল করছে রেসে জিততে পেরে। সবাই মিলে ইয়েমানের অনেক ছবি তুলতে থাকে, কারণ ওই গুন্ডার দলকে অনেক বছর পরে কেউ হারালো। ওই গুন্ডাটা এসে ইয়েমানকে মারতে চাইলে লুজু ইয়েমানকে বাঁচিয়ে নেয় আর বলে যে আমরা রেসে জিতে গেছি, এখন কোনো ঝামেলা করে লাভ নেই। গুন্ডাটা ওদেরকে মারতে আসলে ইয়েমান তখন গুন্ডাগুলোকে মারতে শুরু করে। হুয়া নামের মেয়েটা এসে বলে যে আমাদের এখানে এসে এসব ঝামেলা করা যাবে না, গুন্ডাটা হেরে গেছে আর এই হার গুন্ডাটাকে মেনে নিতেই হবে। গুন্ডাটা তখন ইয়েমান আর লুজুর ওপর অনেক অনেক বেশি রাগ হয়। এরপরে লুজু নিজের হাতে করে ইয়েমানের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, কারণ গুন্ডাটার সঙ্গে মারপিট করতে গিয়ে বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছে ইয়েমান। লুজু বলে, বেশি গুন্ডামি করলে এমনই হয়। ইয়েমান বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে খুব বেশি হেট করো না। লুজু বলে, তুমি এমন কেউ নও যে তোমাকে আমায় হেট করতে হবে, কারণ আমি যাকে তাকে হেট করি না। যেটা শুনে অবাক হয়ে ইয়েমান লুজুর দিকেই তাকিয়ে থাকে। পরের দিন সকালে ইয়েমানের যে আঘাত লেগেছে সেটা ওর মা দেখতে পায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু ইয়েমান কিছু বলে না, তাতে করে লুজুর ঘাড়ের ওপর দোষ পড়বে।
দুজনকে ওপর থেকে লুজু দেখতে পায়। ইয়েমানের মা তাড়াতাড়ি করে কোম্পানিতে ইয়েমানকে জয়েন হতে বলে, যেটা শুনে লুজু বুঝে যায় যে ইয়েমানের মা এই ফ্যামিলিতে বিয়ে করে এসেছে শুধুমাত্র সম্পত্তির লোভে। মানে এটা ওদের মা আর ছেলে দুজনেরই প্ল্যান। পরের দিন লুজু জিয়া নামের ওর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যায় বাস্কেটবল খেলা দেখতে। আর সেখানে আজকে ইয়েমান বাস্কেটবল গেম খেলছে। ইয়েমানকে প্রথম দেখেই জিয়া ক্রাশ খেয়ে যায়। আর ইয়েমান এতই ভালো বাস্কেটবল খেলছিল যে নিজের টিমটাকেও একদম আগে নিয়ে যায়। জিয়া বলে, ইস তোর কত সুন্দর একটা বড় ভাই রয়েছে, আমারও যদি এরকম একটা বড় ভাই থাকতো। লুজু বলে, তো কি হয়েছে, তুই নিয়ে যা ওকে। জিয়া বলে, না রে, তোরই থাকো বড় ভাই হিসেবে, আমার তো অন্য কিছু হিসেবে চাই। এটা শুনে খুবই বিরক্ত হয়ে যায় লুজু। ইয়েমানের দিকে তাকিয়ে লুজু বলে, এই ছেলেটা নিজের লুক দিয়ে সবার সঙ্গে ফ্লার্টিং করে। ম্যাচটা শেষ হয়ে গেলে জিয়া টাওয়েল আর জল নিয়ে আসে ইয়েমানের কাছে আর ইয়েমানের খেলার অনেক প্রশংসা করে। ইয়েমান তখন ওই টাওয়েল দিয়ে নিজের ঘামটা মুছলে সেটা দেখে লুজু অনেক বেশি জেলাস ফিল করে আর রেগেমেগে ওখান থেকে চলে যায়। ইয়েমান লুজুকে পেছন থেকে অনেক ডাকে, কিন্তু লুজু কিছুতেই দাঁড়ায় না আর বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? লুজু বলে, তোমাকে কে বললো যে আমি রেগে গেছি? ইয়েমান বলে, তো তাহলে কি তুমি বোর ফিল করছো? লুজু বলে, আমি তোমাকে আগেই বলেছি যে আমার ব্যাপারে একদম নাক গলাবে না। এমনিতেই তোমরা দুজন তো খুব ফ্ল্যাটিং করছিলে, অনেক মজা করছিলে, যাও সেটাই গিয়ে করো। ইয়েমান তখন লুজুর ভীষণ কাছাকাছি চলে আসে, যেটা দেখে লুজু খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করার চেষ্টা করছো? ইয়েমান বলে, তুমি যেগুলো বলছো সেগুলো ভুল, সেটাই বলার চেষ্টা করছি। লুজু বলে, আসলেই তুমি মিথ্যে কথা বলছো আর সেটা ঢাকা দেওয়ার জন্যই এসব করছো। তুমি আসলে যাকেই দেখতে পাও তার সঙ্গেই ফ্ল্যাটিং করতে চাও। তাছাড়া তোমার অনেকগুলো মুখোশ আছে, তুমি এক একজনের সামনে এক এক রকম আচরণ করো। ইয়েমান বলে, তুমিও কি চাও আমি তোমার সঙ্গেও ফ্ল্যাট করি? এটা শুনে লুজু প্রচণ্ড অবাক হয়ে যায় আর ওর হার্টবিট বেড়ে যায়, কারণ ইয়েমান ওর অনেক কাছাকাছি আছে। ঠিক সেই সময় জিয়া ওখানে চলে আসে আর এদের দুজনের রোমান্সটা হতেও হয় না। ইয়েমান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। জিয়া বলে, আমি না তোর বড় ভাই ইয়েমানকে অনেক বেশি লাইক করে ফেলেছি। লুজু বলে, তুই ওকে কতটা চিনিস? জিয়া বলে, চিনি না তো কি হয়েছে, চিনে নেব। কিন্তু এটা শুনে ইয়েমান মোটেই খুশি হয় না। সেদিন রাত হয়ে গেলে লুজু যখন বসেছিল ইয়েমান ওখানে জল খেতে আসে আর লুজু ইয়েমানের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। ইয়েমান বলে, আচ্ছা তুমি সবসময় আমার সঙ্গে এইভাবে কথা বলো কেন? আমি জানি কালকে আমার আর মায়ের কথাগুলো তুমি শুনে নিয়েছিলে আর তুমি নিশ্চয়ই এখন এটা ভাবছো যে আমি তোমার বাবার কোম্পানিতে জয়েন করার জন্য উঠে পড়ে লেগেছি। লুজু বলে, আমি তোমার ফ্যামিলির ব্যাপারে অনেক ইনভেস্টিগেট করেছি আর আমি জানি তুমি আসলে কি চাও। ইয়েমান বলে, বলো কি চাই? লুজু বলে, তোমার মা ইচ্ছাকৃত আমার বাবাকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। তোমরা মা আর ছেলে দুজন মিলে আমাদের পরিবারে ঢুকে আমাদের পরিবারটাকে ছাড়খাড় করতে চেয়েছো, আমাদের পুরো সম্পত্তিটাকে নিজেদের করে নিতে চাইছো, এইটাই তো? ইয়েমান বলে, আমি ভাবতাম আসলে তুমি খুব বোকা, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তুমি আসলেই বোকা। কথাটা বলে ইয়েমান ওখান থেকে চলে যায় আর লুজু সে প্রচণ্ড অবাক হয়ে যায় শুনে। পরের দিন সকালে লুজু যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ইয়েমানের মা ওকে ডাকে আর বলে, তুমি কালকে রাতে আমার ছেলেকে ওই কথাগুলো কেন বললে? তুমি কি মনে করছো আমি আর আমার ছেলে প্ল্যান করে এই বাড়িতে এসেছি? আচ্ছা, আমাদের বিয়ের দিন তুমি কালো পোশাক পরে গিয়েছিলে, বিয়ের মতো সুন্দর একটা দিনে তুমি তোমার মায়ের মৃত্যুর কথা বলেছো, তোমার সাহস কি করে হয় এই কাজগুলো করার? লুজু খুব অবাক হয়ে যায় আর বল, আমি যেগুলো কালকে ইয়েমানকে বলেছি সেগুলো সব সত্যি। তুমি ইচ্ছে করে আমার বাবাকে প্রেমের জালে ফাঁসিয়েছো। আমার মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল তখন তুমি আমার বাবাকে সিড ইউজ করতে। আমার মা সেটা নিজের চোখে দেখেছিল, হয়তো সেটা সহ্য করতে না পেরেই আমার মা মারা গিয়েছে। এইসব শুনে ইয়েমানের মা চুপ করে যায়। লুজু বলে, আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চাইলে আমিও কিন্তু ছেড়ে দেব না। ইয়েমানের মা তখন লুজুকে ভীষণ জোরে ধাক্কা মারে আর তখন ইয়েমান ওখানে চলে আসে লুজুকে এই অবস্থায় দেখতে পায় আর বলে, মা তুমি এটা কি করলে? কাচের ওপর পড়ে গিয়ে লুজুর হাত কেটে যায় আর ইয়েমান লুজুকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইয়েমান লুজুর হাত থেকে কাচের টুকরোগুলোকে বার করতে থাকে। লুজু বলে, তোমার আসল রূপ কোনটা? ইয়েমান বলে, তুমি আমার বোন। লুজু বলে, আমি তোমার বোন হতে চাই না। ইয়েমান বলে, তাহলে তুমি কি হতে চাও? লুজু বলে, তোমার মা আমাকে মারলো আর তুমি এখন আমার সেবা করছো, তুমি আসলে কি চাও? ইয়েমান বলে, কারণ একদিন তুমিও আমাকে সেবা করেছিলে। এটা শুনে লুজু চুপ করে যায়। সেদিন রাত হয়ে গেলে হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে লুজু ভাবতে থাকে যে ইয়েমান আসলে কি ভালো নাকি ওর মধ্যেও অন্য কোনো প্ল্যান আছে। এরপর লুজু চলে আসে ইয়েমানের রুমে কথা বলতে।
সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কেন লু কোম্পানিতে জয়েন করতে চাইছো? ইয়েমান বলে, কারণ আমি টাকা রোজগার করতে চাই আর সেই টাকা দিয়ে আমার বাবার সমস্ত দেনা শোধ করতে চাই। লুজু বলে, আমি লু কোম্পানির হাফ তোমাকে দিয়ে দিতে পারি। এটা শুনে খুব অবাক হয়ে যায় ইয়েমান আর বলে, কেন দেবে? লুজু বলে, তোমার টাকা চাই তো, এত কিছু ভাবতে হবে না। ইয়েমান বলে, আমি এত কিছুই ভাববো, কারণ আমি চাই নিজে কষ্ট করে টাকা রোজগার করব আর সেই টাকা দিয়ে ধার শোধ করবো। তখনই ওরা ঠিক করে যে একসঙ্গে ড্রিঙ্ক করবে। পরের দিন সকাল হয়ে যায় আর দেখা যায় বিছানায় এদিক ওদিক করে দুজনেই ঘুমিয়ে আছে। আর বাইরে থেকে ইয়েমানের মা ইয়েমানকে ঘুম থেকে তোলার জন্য ডাকছে। যেটা শুনে ওরা দুজন মিলেই তো প্রচন্ড ঘাবড়ে যায়। ইয়েমান তাড়াতাড়ি করে বাইরে এসে ওর মায়ের সঙ্গে কথা বলে মাকে এখান থেকেই বের করে দেয়। এদিকে ড্রিঙ্ক করে ঘুমিয়ে যাওয়ার জন্য লুজুর এখনো হ্যাংওভারটা কাটেনি আর ইয়েমান এসে লুজুর দিকে তাকিয়েই থাকে। তখনই ইয়েমানের মা ওই ঘরে চলে আসে আর লুজুকে বিছানায় এইভাবে বসে থাকতে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। ইয়েমানের মা বলে, তুমি এখানে কি করছো? লুজু বলে, কেন তুমি দেখতে পাচ্ছ না? তুমি যেটা ভাবছো সেটাই হয়েছে কালকে। ইয়েমানের মা তখন লুজুকে খুব অপমান করে কথা বলে, শুধু তাই নয় ওর গায়েও হাত তোলে আর আবারও ধাক্কা দিয়ে খুব বাজেভাবে ফেলে দেয়। আর তখন ইয়েমান এসে এটা দেখতে পেয়ে যায়। লুজু রেগে গিয়ে বলে যে আমার মা বাবা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি আর তোমার এত বড় সাহস। ইয়েমান তখন লুজুকে শক্ত করে ধরে সামলানোর চেষ্টা করে আর ওর নিজের মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ইয়েমান লুজুকে ওয়াশরুমে নিয়ে আসে আর বলে, তুমি প্লিজ একটু শান্ত হও। লুজু বলে, তোমার মা আমার লাইফ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর তুমি এখন এসেছো আমাকে সান্ত্বনা দিতে। এটা শুনে ইয়েমান তখন কি বলবে বুঝতে পারে না। লুজু তখন নিজে ইয়েমানকে কিস করতে শুরু করে, যেটা দেখে ইয়েমান খুব অবাক হয়ে যায় আর লুজুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কারণ ইয়েমান বুঝতে পেরেছে লুজুর মাথা ঠিক নেই। এরপরে লুজু যখন বাইরে বসেছিল ঠিক তখনই ইয়েমান আসে লুজুর ছবি তুলতে আর লুজু কিছুতেই ওর ছবি তুলতেই দেয় না। ইয়েমান বলে, তুমি রেগে গেলে একদম পুরো পাগলের মতো হয়ে যাও, যেন মনে হয় তুমি কোনো মানসিক রোগী। এটা শুনে লুজু তো রাগ দেখাতে থাকে আর বলে, আমি তোমাকে আগে বলেছি যে আমার ব্যাপারে নাক না গলাতে। কথাটা বলে লুজু ওখান থেকে চলে যায়। পরের দিন রাতে লুজু চলে আসে ওর কলেজের কিছু বন্ধুদের সঙ্গে একটা জায়গায় পার্টি করতে। আর জিয়া জিয়া সে তো ইয়েমানের পেছনই ছাড়ে না। লুজু যখন ওর বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করছিল সেটা দেখে ইয়েমানের একদমই ভালো লাগে না। জিয়া জিয়া বলে, আমরা এখানে এসে মাঝে মাঝে এরকম মজা করি, কিন্তু ইয়েমানের তো ভালো লাগছে না। জিয়া বলে, আমার তোমাকে অনেক ভালো লাগে আর প্রথম দেখাতেই আমার তোমার অনেক পছন্দ হয়ে গিয়েছে। ইয়েমান বলে, বাট আই এম সরি, আমার কিছু করার নেই। কথাটা বলেই ইয়েমান ওখান থেকে চলে যায়। লুজু যখন ড্রিঙ্ক করছিল ইয়েমান এসে ওর হাত থেকে ড্রিঙ্কের গ্লাস কেড়ে নেয়। শুধু তাই নয়, লুজুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। ইয়েমান বলে, তুমি সেদিন বললে তুমি আমাকে বড় ভাই হিসেবে চাও না, তাহলে বলো তুমি কি চাও? কথাটা বলে ইয়েমান লুজুকে কিস করতে আসে। লুজু বলে, কি করছো? আমাদের সবাই দেখে নেবে। ইয়েমান বলে, তাহলে তুমি আমাকে বড় ভাই বলে ডাকো। লুজু বলে, মোটেই না, বলে পালাতে লাগলে ইয়েমান কিছুতেই লুজুকে যেতে দেয় না। ইয়েমান লুজুর কানে কিস করে, যেটাতে লুজুর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। আর তারপর ও লুজুর অনেক কাছাকাছি চলে আসে আর লুজুকে কিস করে। আর একবারও লুজু ইয়েমানকে আটকায় না। আর সেই সময়ই ওখানে হঠাৎ করে জিয়া জিয়া চলে আসে আর ওদের দুজনকে কিস করতে দেখে নেয়, যেটা দেখে খুব রাগ হয় ওর। ও তখন ইয়েমানের মাকে ফোন করে এই ছবিটা পাঠিয়ে দেয়। আর কিস করতে করতে ইয়েমানের অনেক নেশা হয়ে গেলে ওখানেই শুয়ে পড়ে। এরপর লুজু ইয়েমানকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে। ওখানে ইয়েমানের মা চলে আসলে লুজু সাথে সাথে দূরে সরে যায় আর বলে ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ইয়েমানের মা বলে, লুজু তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। আমি যা যা ভুল করেছি তার জন্য প্লিজ আমাকে মাফ করে দাও। লুজু কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর চুন নামের একটা ছেলেকে দেখা যায়, ও তখন ওর কিছু দলবল নিয়ে একটা লোককে খুব পেটাচ্ছিল। সেই সময়ই ওখানে লুজু চলে আসে আর লুজুকে দেখে চুন খুব ভালো হওয়ার নাটক করে। আসলে এই লুজু আর চুন একে অপরের ভীষণ ভালো বন্ধু। চুনের বাবার অনেক ব্যবসা রয়েছে, কিন্তু সেসব ব্যবসায় ওর মন নেই। ও তো সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে গুন্ডামি করে।
যেটা একদমই পছন্দ হয় না লুজুর। তবে চুন মনে মনে লুজুকে অনেক বেশি লাইক করে, সেটা কখনো বলতে পারেনি। আর সেই জন্যই লুজু ওর সামনে আসলে চুন লুজুর সব কথা শুনে চলে। চুন তখন লুজুর নতুন সৎ মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, নতুন সৎ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। লুজু বলে আমার সৎ ভাইয়ের ব্যাপারে জানার মতো কিছুই নেই। আর ঠিক সেই সময় লুজুকে ফলো করতে করতে ইয়েমান গাড়ি নিয়ে ওখানে এসে হাজির। ইয়েমানকে দেখে খুব অবাক হয়ে যায় চুন। ইয়েমান তখন একটা ভাব নিয়ে চলে আসে লুজুর সামনে, তাতে করে চুন পেছনে হটতে বাধ্য হয়। ইয়েমান বলে, তুমি এখানে কি করতে এসেছো? চুন বলে, ও কোথায় যাবে না যাবে সেটা কি তোমায় বলবে নাকি? ইয়েমান বলে, আমার সাথে চলো। আর চুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমাদের কথার মধ্যে একদম ইন্টারাপ্ট করবে না। চুন বলে, তুমি ওর সৎ ভাই বলে আমি তোমাকে এখনো কিছু বলিনি, না হলে তুমি জেনে নাও যে এই পুরো জায়গাটা আমার। লুজুকে তুমি কখনোই বুলি করবে না। ইয়েমান বলে, লুজু তুমি আমার সঙ্গে চলো। কথাটা বলে হাত ধরে টানতে শুরু করলে লুজু বলে, আমি কি বলেছি আমি তোমার সাথে যাব? চুন বলে, হ্যাঁ, ও কি বলেছে যে ও তোমার সঙ্গে যাবে? ইয়েমান বলে, ঠিক আছে, আমি কিন্তু তোমাকে এই ইডিয়েট বন্ধুগুলোর সঙ্গে তোমায় থাকতে দেব না। কথাটা বলে ওকে নিয়ে টানতে টানতে গাড়ির ভেতর জোর করে ওঠায়। চুন বলে, এই তুমি এখানে এসে ঝামেলা পাকাচ্ছ কেন? ইয়েমান তো পাত্তা দেয় না আর গাড়িতে উঠে পড়ে। তবে চুন ওর দলবলকে নিয়ে গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে, যাতে ইয়েমান গাড়ি চালিয়ে না যেতে পারে। তবে ইয়েমান গাড়ির এত জোরে স্পিড তোলে সেটা দেখে চুন ভয় পেয়ে তাড়াতাড়ি করে সরে যায়, আর ইয়েমান লুজুকে নিয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে খুব রেগে যায় চুন। কিছুটা দূরে এসে ইয়েমান গাড়ি থামায় আর বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? লুজু রেগে মেগে গাড়ি থেকে তখনই নেমে যায়। তবে ইয়েমান এসে লুজুর হাতটা শক্ত করে ধরে আর বলে, তুমি কি কালকে রাতের জন্য আমার উপর রেগে আছো? কালকে রাতে আমি ড্রাঙ্ক ছিলাম। লুজু বলে, তার মানে ড্রাঙ্ক থাকা অবস্থায় তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তাই তো? কথাটা বললে লুজু যখন চলে যাচ্ছিল ইয়েমান ওকে ডাকে। ইয়েমান বলে, আমি প্রথমে তোমার সঙ্গে ইচ্ছে করে ফ্ল্যাটিং করছিলাম, কিন্তু তারপরে আমি সত্যি সত্যি। কথাটা শেষ করার আগেই লুজু ইয়েমানকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। গাছ থেকে তখন ফুলের পাপড়ি অনেক অনেক ঝরতে থাকে আর ব্যাপারটা পুরো রোম্যান্টিক হয়ে যায়। ইয়েমান বলে, আমার মনে হয় আমি আমার ছোট বোনের প্রেমে পড়ে গেছি। লুজু বলে, কিন্তু সেটা কখনোই কেউ মেনে নেবে না। কথাটা বলে লুজু অনেক স্যাড হয়ে চলে আসে। আসলেই যে ওরা ভাই বোন, ওদের দুজনের মধ্যে প্রেম হয় কিভাবে? পরের দিন লুজু অনেকটা দূরে চলে আসে আর একটা জায়গায় ক্যানভাস পেন্টিং করতে থাকে। লুজু ছবিটা অনেক মন দিয়ে আঁকে আর তারপর শেষ হয়ে গেলে দেখা যায় লুজু আসলে ইয়েমানের ছবি এঁকেছে। আর ছবিটার দিকে তাকিয়ে লুজু হাসছে, তার মানে সত্যি সত্যি ও ইয়েমানকে ভালোবেসে ফেলেছে। এরপরে লুজুর রুমে ইয়েমানের মা আসে আর লুজুর হাতে আঁকা ওই ছবিটা দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে ওর ছবিটা নষ্ট করে ফেলে। আর ছবিগুলো নষ্ট করতে করতে বলে যে এই লুজু মেয়েটা একদম ওর মায়ের মতো হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুজুর মা লুজুর বাবার ছবি এইভাবে আঁকতো, আর সেটা ইয়েমানের মা কিছুতেই মেনে নিতে পারছে না। আর না তো ইয়েমানের মা ওর ছেলের সঙ্গে লুজুর সম্পর্ক মেনে নেবে। কিছুক্ষণ পরে লুজু যখন নিজের রুমে আসে আর এই সমস্ত কিছু নষ্ট অবস্থায় দেখতে পায়, তখন লুজুর অনেক অনেক বেশি কষ্ট হয়, কারণ লুজু ইয়েমানের ছবিটা অনেক যত্ন নিয়ে এঁকেছিল, কিন্তু সবটা নষ্ট করে ফেলেছে ইয়েমানের মা। এভাবেই কান্না করতে করতে লুজু ঘুমিয়ে যায় আর তখন ওর রুমে আসে ইয়েমান। ওই ছবিটা নষ্ট হয়ে গেছে এটা দেখে ইয়েমান তখন নিজে সেলোটেপ দিয়ে ওই ছবিটা জোড়া লাগানোর চেষ্টা করে। আর লুজু ঘুমিয়েছিল বলে ও তো কিছু জানতেই পারে না। পরের দিন সকাল হয়ে গেলে লুজুর ঘুম ভাঙে আর চোখ খুলতেই ও ওই ছবিটাকে আবারও ভালো অবস্থায় দেখতে পায়। এটা দেখে লুজু একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কে ছবিটা জোড়া লাগালো। এমনই একদিন রাতে ফ্রিজ থেকে লুজু যখন কিছু খাবার বের করে দরজাটা যখনই বন্ধ করে, ইয়েমানকে ওখানে দেখে লুজু হঠাৎ করেই খুব ভয় পেয়ে যায়। ইয়েমান লুজুর অনেক বেশি কাছাকাছি আসলে লুজু বলে, তুমি অন্য কারোর সঙ্গে ফ্ল্যাটিং করো, কারণ আমি তোমার ছোট বোন। ইয়েমান তো আসলে ফ্রিজ থেকে একটা ড্রিঙ্ক বের করছিল। লুজু বলে, তুমি সবসময় আমার এমন কাছে আসো কেন? ইয়েমান বলে, কি বলতে চাইছো তুমি? লুজু বলে, দেখো এগুলো করো না, যদি কেউ দেখে নেয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। ইয়েমান বলে, কিন্তু এখানে তো আমরা দুজন আছি। যাই হোক, তুমি আমার ছবি এঁকেছিলে আর সেটা নষ্ট হয়ে যাওয়াতে অনেক কষ্টও পেয়েছো, কেন? লুজু অনেক বেশি ঘাবড়ে যায়, কি বলবে বুঝতে পারে না আর সেই জন্য পালিয়েও যায়। অন্যদিকে সেই চুনের সঙ্গে সাহসী নামের একটা মেয়েকে দেখা যায়। সে তখন চুনকে আইডিয়া দিতে থাকে যাতে কিভাবে চুন লুজুকে ভালোভাবে পটাতে পারে। আর তেমন প্ল্যান করেই সাহসী
চুনকে নিয়ে চলে এসেছে একটা বারে, আর সাথে সাথে ওখানে লুজুকেও ডেকেছে। লুজু আবার সাথে করে ইয়েমানকেও নিয়ে এসেছে। চুন বলে, আমি তো তোমাকে ইনভাইট করিনি, তুমি এসেছো কেন? ইয়েমান বলে, আমি দেখতে এসেছি আমার বোন কোন আন্ডা পান্ডার সঙ্গে ঘুরছে। ওদের দুজনের মাঝে যাতে কোনোভাবে ঝামেলা না লাগে লুজু সেটাই চেষ্টা করতে থাকে। এরপর ওরা ড্রিঙ্ক করতে থাকে, আর সাহসী তখন একটা কার্ডস গেম খেলতে বলে সবাইকে। আর এই গেমের নিয়ম অনুযায়ী যে দুজনের কাছে টেক্কা আর 3টে হার্ট থাকবে তাদের দুজনকে একে অপরকে 15 সেকেন্ড ধরে কিস করতে হবে। এটা শুনে তো খুবই খুশি হয়ে যায় চুন। দেখা যায় ইয়েমানের কাছেই টেক্কা আর হার্ট রয়েছে, যেটা দেখে লুজু প্রচন্ড অবাক হয়ে যায়। সবাই মিলে লুজু আর ইয়েমানকে কিস করতে বলে। লুজু তখন নিজের ঠোঁটের ওপর একটা আঙুল দেয় আর বলে, নাও এবার কিস করো। ইয়েমান তখন একটু একটু করে লুজুর কাছে চলে আসে আর ওই আঙুলের ওপর থেকে কিস করতে থাকে। আর ওদের দুজনকে এইভাবে কিস করতে দেখে চুনের মন তো একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর 15 সেকেন্ড এইভাবে কিস করার পরে ওরা দুজন দুজনকে ছাড়ে। বেচারা চুনের তো মনটা খুবই খারাপ হয়ে যায়। ইয়েমান লুজুকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাইলে লুজুর হাত ধরে চুন আটকায়। তবে ইয়েমান সে তো চুনকে মোটেই পাত্তা দেয় না, আর লুজুকে নিয়ে ওখান থেকে চলেই যায়। এটা দেখে চুন অনেক অনেক বেশি রেগে যায়। এরপর যখন ইয়েমান বাড়িতে চলে আসে, ও ফোনে একটা ছবির দিকে তাকিয়ে থাকে যেখানে একটা যমজ বাচ্চা আর সাথে তাদের মা বসেছিল। এরপর ইয়েমান একটা লোকের সঙ্গে দেখা করে, আর সেই লোকটা তখন বিভিন্ন রকমের মেডিকেল রিপোর্ট দেখায় ইয়েমানকে। বলে যে লুজুর মা যমজ সন্তান প্রসব করেছিল, মানে লুজুর আরও আর একটা যমজ বোন ছিল। আর ওরা দুজন যখন হয়েছিল তখন লুজুর বাবা বাইরে বিজনেসের কাজে গিয়েছিল। এটা শুনে ইয়েমান খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে লুজুর আরেক যমজ বোন তাহলে এখন কোথায় আছে। সেই দিনই রাতে লুজু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, আর তখনই ইয়েমান ফিরে আসে। ইয়েমান লুজুর হাত থেকে রিমোটটা সরাতেই লুজু ইয়েমানকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তোমার আসতে এত দেরি হয়েছে কেন? তুমি কি কারোর সঙ্গে ডেটে গিয়েছিলে? ইয়েমান বলে, তুমি ড্রিঙ্ক করেছো কেন বাড়িতে? লুজু বলে, আমাকে নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে? লুজু তখন কেমন যেন ইয়েমানকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। আর ওর আসার আওয়াজ শুনতে পেয়ে ইয়েমান তখন লুজুকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে একটু দূরে চলে যায়। আসলে ইয়েমানের মা আসছিল, আর এসে ওদের দুজনকে আর দেখতেও পায় না। ইয়েমান লুজুর ঠোঁটটা চেপে ধরেছিল যাতে লুজু কোনো সাউন্ড না করে, আর লুজু তখন আঙুলটা কামড়ে ধরে। ইয়েমান বলে, তোমার কি হয়েছে বলো তো? লুজু বলে, তুমি কি সেটা জানতে চাও? পরের দিন ইয়েমান চলে আসে অফিসে, আর অফিসে এসে ও কাজ করতে শুরু করে। আর ঠিক সেই সময়ই একটা মেয়ে যার নাম লিলি সে চলে আসে, যাকে এখানে দেখে ইয়েমান খুব অবাক হয়ে যায় আর বলে, তুই এখানে কিভাবে? লিলি বলে যে, কেন আমাকে দেখে অবাক হচ্ছিস? আমাদের তো দেখা হওয়ারই ছিল। আসলে লিলি আর ইয়েমান ওরা দুজনে একই সাথে পড়াশোনা করেছে আর পরস্পরের বন্ধু। লিলি এতদিন বিদেশে পড়াশোনা করছিল আর এখন আবারও দেশে ফিরে এসেছে। অন্যদিকে লুজুকে দেখা যায় ও বাড়িতে কিছু ফুল গাছ মাটিতে বসাচ্ছিল। তখনই এক মেয়ের এসে বলে, আপনি এসব কেন করছেন? লুজু বলে, চিন্তা নেই, আমার তো অভ্যেস আছে। কথাটা বলেই ও চুপ করে যায়। মেড বলে যে, আগে তো মিস সবসময় হাতের খুব যত্ন নিত, কিন্তু এরকম মাটি তো কোনোদিনও ঘাটতো না। লুজু তখন অবাক হয়ে ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে ইয়েমান যখন অফিসে কাজ করছিল ওর সঙ্গে লিলি দেখা করতে আসে, আর সাথে করে একটা গাছও নিয়ে আসে ওকে গিফট করার জন্য। ইয়েমান বলে, আমি তো ভাবতেই পারছি না যে ইউএস থেকে তুই এখানে ফিরে এসেছিস। ওখানে তো তোর অনেক ভালো ভালো জবের অফার পাওয়ার কথা ছিল। লিলি বলে, হ্যাঁ, কিন্তু এখানে আমি আমার মতো করে থাকতে চাই, কারণ এখানে আমার সব থেকে পছন্দের জিনিসগুলো আছে। আসলে লিলি মনে মনে ইয়েমানকে পছন্দ করে। লিলি এসে বলে, আমি শুধু তোর জন্য এখানে ফিরে এসেছি, চল না আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক ঠিক করে নি। এটা শুনে বোঝা যায় যে ইয়েমানের সঙ্গে আগে লিলির একটা সম্পর্ক ছিল যেটা ভেঙে গেছে। তখন ইয়েমানকে ম্যাসাজ দিতে শুরু করে যাতে ইয়েমানের একটু ভালো লাগে। ঠিক তখনই ইয়েমানের সঙ্গে লুজু দেখা করতে আসে সাথে একটা গাছ নিয়ে, কারণ আজকে ইয়েমানের অফিসে প্রথম দিন। তবে লুজু এসে ইয়েমানকে যখন লিলির সঙ্গে এতটা ক্লোজ অবস্থায় দেখতে পায়, লুজু এটা দেখে খুব অবাক হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তবে ইয়েমান লুজুকে চলে যেতে দেখে। লুজু এরপর কান্না করতে করতে অফিস থেকে যখন বেরোয় তখনই চুনের সঙ্গে ওর দেখা হয়ে যায়। তবে চুনকে লুজু বুঝতে দেয় না যে ও খুব কষ্টে আছে, আর ওরা দুজনে একসঙ্গে তখন ঘুরতে চলে যায়। এদিকে ইয়েমান ও তখন চলে আসে লুজুকে খুঁজতে, কিন্তু লুজুকে খুঁজে পায় না। এদিকে চুন সেই লুজুর মন ভালো করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, ওর সাথে গল্প করতে থাকে, ঘুড়ি ওড়াতে বলে,
কিন্তু লুজুর মন কোনোভাবেই ঠিক হয় না। এরপরে লুজু আর চুন দুজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসে। তবে লুজুর খুব বিরক্ত লাগছিল, কারণ ওখানে চুনের চারটে বডিগার্ড দাঁড়িয়েছিল। লুজু বলে, ওরা এখানে হয় খাবে, না হলে এখান থেকে সরে যাবে। বলে, আরে ওরা তো ওদের কাজ করছে, আর তাছাড়া আমি রিসেন্টলি এত গুন্ডাদের সঙ্গে মারপিট করেছি, আমার একটু বডিগার্ড লাগবেই। যেটা শুনে খুবই বিরক্ত লাগে লুজুর। এদিকে ইয়েমান তার নতুন নতুন কলিগদের নিয়ে এই রেস্টুরেন্টেই আজকে লাঞ্চ করতে এসেছে, সাথে লিলিও ছিল। লিলি যতই ইয়েমানের কাছাকাছি আসার চেষ্টা করুক না কেন, ইয়েমান কিন্তু লিলিকে এখন নিজের বন্ধু নজরেই দেখে। বেশ কিছুটা ড্রিঙ্ক করে ইয়েমানের মাথা ঘুরছিল বলে ও ওখান থেকে উঠে আসে, আর লিলি এটা দেখতে পায়। এদিকে লুজু যখন খাবার খাচ্ছিল, ওপরে তাকিয়ে ও ইয়েমানকে দেখতে পায়, আর ইয়েমানের কাছে তখন লিলি আসে, সেটাও দেখতে পায়। আর ওদের দুজনকে এখানেও একসাথে দেখে লুজুর খুব কষ্ট হয়। লিলি বলে, আমি জানি ইয়েমান, তুমি এখনো আমাকে ভালোবাসো, কিন্তু সেটা বলতে পারছো না। আমি তোমাকে প্রমিস করছি, এইবার আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। কথাটা বলে লিলি ইয়েমানের অনেক কাছাকাছি চলে আসে আর ওকে কিস করতেই যাবে। তবে এটা লুজু কিছুতেই সহ্য করতে পারে না, তাই একটা কাচের বোতলও খুব জোরে ভেঙে ফেলে। আর সেই আওয়াজে ইয়েমান তখন নিচে তাকায়, আর ইয়েমান নিচে তাকিয়ে লুজুকে দেখতেও পায়। ইয়েমান লিলির হাতটা নামিয়ে দিয়ে বলে যে, তুমি এসব কি করছো? প্লিজ এসব করো না, আমার ভালো লাগে না। এইদিকে লুজু, সে তো অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে মনের কষ্টে, আর খুব কান্না করতে দেখলে চুন বলে, তোর কি হয়েছে বলতো, তুই খালি খালি কান্না করছিস। চুন এসে তখন লুজুকে হাসানোর চেষ্টা করে বিভিন্ন ফানি ফেস বানিয়ে, কিন্তু লুজুর মনের কষ্টটা তো কোনোভাবেই দূর হয় না। সেদিন রাতে চুন লুজুকে নিয়ে যখন বাড়ির দিকে আসছিল, তখন হঠাৎ করেই ওর গাড়িটা থামায়। আসলে সেই গুন্ডাগুলো লুজুর ওপর অ্যাটাক করতে এসেছে, কারণ লুজুর ওপর ওদের শত্রুতা আছে। এদিকে গুন্ডাগুলোকে দেখে তো লুজু অনেক বেশি ভয় পেয়ে যায়, আর গুন্ডাগুলো তখন লুজুর ওপর অ্যাটাক করতে চায়। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু লুজু এখনো বাড়িতে ফেরেনি বলে ওর বাবা অনেক বেশি চিন্তা করতে থাকে। আর এই খবর যখন ইয়েমান জানতে পারে, ওর তো চিন্তায় পুরো পাগল লাগে নিজেকে। লুজুর বাবা যখনই বাড়ি থেকে বেরোতে যাবে, ওর বাড়ির মেড বলে যে মেল বক্স থেকে এই ছবিগুলো পাওয়া গেছে। এখানে লুজু আর চুন একসাথে বসে আছে। এই ছবি দেখে ইয়েমানের মা বলে, আমি বলেছিলাম না তোমার মেয়ে ডেট করছে, আর নিশ্চয়ই সেই ছেলের বাড়িতেই রাত কাটিয়েছে। লুজুর বাবা তখন সাথে সাথে চুনের বাবাকে ফোন করে আর বলে চুন কোথায় আছে। তবে চুন কালকে রাতে বাড়িতে ফেরেনি, এটা শুনে লুজুর বাবাও অবাক হয়ে যায়। ইয়েমান অফিসে চলে আসে আর ভাবতে থাকে, সত্যি কি লুজু আর চুন ডেট করছে? ওরা দুজনকে একসাথে রাত কাটাচ্ছে। অন্যদিকে লুজু আর চুনকে দেখা যায় ওই গুন্ডাগুলো এদের দুজনকে কিডন্যাপ করে একটা জায়গায় বন্ধ করে রেখে দিয়েছে। চুনের ওপর অনেক বেশি টর্চার করতে থাকে। একটা গুন্ডা এসে তখন লুজুকে অনেক বেশি মারে, যেটা দেখে চুনের খুব কষ্ট হয়। চুন চিৎকার করে বলে, ওর গায়ে যদি কেউ ছো তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। সুযোগ বুঝে চুন যখন ওদেরকে অ্যাটাক করতে চায়, তখন সবাই খুব রেগে যায় আর চুনকে ধরে অনেক মারতে থাকে ওরা। বেচারি লুজু তখন কিছুই করতে পারে না। অন্যদিকে কাজের মাঝখানেই ইয়েমান বাড়িতে চলে আসে আর ওর মাকে জিজ্ঞাসা করে যে লুজু বাড়িতে ফিরেছে কিনা। ইয়েমানের মা বলে, না ফেরেনি। এটা শুনে এবার ইয়েমানের সত্যি চিন্তা হচ্ছে লুজুর জন্য। আর ওই ছবিটা দেখার পরে ইয়েমান ভাবতে থাকে যে হয়তো লুজুকে কিডন্যাপ করেছে চুন। ইয়েমান বিভিন্ন জায়গায় তখন চুন আর লুজুকে খুঁজতে থাকে, যেখানে ওরা যেতে পারে, কিন্তু কোনো জায়গাতেই ওদের খুঁজে পায় না। তবে একটা জায়গায় গিয়ে ইয়েমান সেই গুন্ডাদের দলবলের একটাকে খুঁজে পেয়ে যায়, আর তাকে খুব মারে যাতে সে মুখ খোলে, আর অবশেষে লোকটা আসল জায়গার ঠিকানা বলে দেয় ইয়েমানকে। এইদিকে চুনকে মেরে তো ওর অবস্থা অনেক খারাপ করে ফেলেছে। লুজুর তখন চুনের জন্য খুব কষ্ট হয়। আর ঠিক এই জায়গাতেই তখন ইয়েমান চলে আসে, আর এসে ইয়েমান নিজের ফাইটিং স্কিল দিয়ে ওদের সবাইকে মেরে একদম শুইয়ে দেয়। ইয়েমানকে এখানে দেখে লুজু অনেক খুশি হয়। তবে একটা সময় একটা গুন্ডা ইয়েমানকে খুব জোরে মারে, আর এত জোরে মারে যে ইয়েমান তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়ে আর কাউকে মারতে পারে না। ইয়েমানকে এমনভাবে দেখে লুজুর তখন ভীষণ কষ্ট হয়, কারণ ও তো কিছু করতেও পারছে না। তবে ইয়েমান তখন আবার ওই গুন্ডাটাকে পাকড়াও করে ধরে আর বলে যে আমার ফোনে লোকেশন কিন্তু অন করাই আছে, এক্ষুনি পুলিশ এখানে চলে আসবে। আর সত্যি পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যায়, তখন সব গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে যায়। ইয়েমান তখন লুজুর কাছে আসে আর লুজুর হাত পায়ের বাঁধন খুলে দেয়, আর এইভাবে ইয়েমান লুজুকে রেস্কিউ করে। কিছুদিন পরে লুজু হসপিটাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হয়ে যখন বাড়িতে চলে আসে, তখন ইয়েমানের মা জানায় যে ও এখন প্রেগনেন্ট।
এটা শুনে লুজু আর ইয়েমান দুজনে খুব অবাক হয়ে যায়। লুজু তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। এই খবরটা শুনে ইয়েমান আর লুজু দুজনেরই মন ভীষণ খারাপ। আসলে ওরা কেউই নিজেদের মা বাবার দ্বিতীয় বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি। আর এদের এতটা বয়স হয়ে গেছে, এখন এদের মা আবার প্রেগনেন্ট, আর সেটা ভেবে এদের দুজনের খুব কষ্ট হচ্ছে। ইয়েমান লুজুকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে লুজু অনেক খুশি হয়। ইয়েমান বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। অন্যদিকে লুজুর বাবাকে দেখা যায় অফিসে তার নতুন সেক্রেটারির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, আর ওরা দুজনেই খুব ক্লোজ অবস্থায় সময়ও কাটাচ্ছে। পরের দিন লুজু অফিসে আসে ইয়েমানের সঙ্গে দেখা করতে, কিন্তু হঠাৎ করেই ওর পেটে কেমন একটা যন্ত্রণা হতে থাকে। আর এই পেট ব্যথা দেখে হঠাৎ করে লুজু খুব ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুজু আর ওর যমজ বোন, যার নাম লুসান, ওরা দুজন মিলে একসঙ্গে ছবি আঁকছিল। দুই যমজ বোনের ভেতরে অনেক ভালোবাসা আর মিল ছিল। একদিন এরকমই ছবি আঁকতে আঁকতে হঠাৎ করেই লুজুর খুব শরীর খারাপ লাগে, আর ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। লুজুকে এইভাবে পড়ে যেতে দেখে লুসানের খুব ভয় লাগে। কিছুক্ষণ পর স্বাভাবিক হলে লুজু তখন লুসানকে বলে, আমার মায়ের মতো আমারও ঠিক একই রোগ হলো রে, আমাকেও মায়ের মতো চলে যেতে হবে, তবে আমি চাই তুই যেন সারা জীবন খুব সুস্থভাবে থাকিস, এই রোগ যেন তোকে কখনো ছুতে না পারে। লুজুর জন্য তখন লুসানের অনেক কষ্ট হচ্ছিল। তবে ব্যাপারটা হচ্ছে, এটা তো লুজুর রোগ হয়েছিল, তাহলে লুজু এখনো কিভাবে বেঁচে আছে? আবারও প্রেজেন্ট দেখানো হয়, লুজু ওর মৃত মায়ের সঙ্গে কবরে দেখা করতে এসেছে। আর লুজু তখন ওর মাকে বলে যে, মা, আমার মনে হয় তোমার মতো এই রোগটা আমারও হয়ে গেল। আসলে এই যে লুজু আমরা যাকে দেখতে পাচ্ছি, সে আসল লুজু নয়। আসল লুজু অনেক দিন আগেই মারা গেছে, আর এ হচ্ছে লুসান, যে লুজুর নাম নিয়ে এখনো বেঁচে আছে। আর সবাই জানে যে লুসান মারা গেছে। এতক্ষণ আমরা একে লুজু বলে ডেকেছি, তাই এখনো লুজু বলেই ডাকবো। লুজু খুব কান্নাকাটি করতে থাকে, কারণ ঠিক একই রকমের পেট ব্যথা ওরও হচ্ছে, তার মানে ও মারা যাবে। লুজু কিছুতেই মরতে চায় না, ও যে মৃত্যুকে অনেক বেশি ভয় পায়। এরপর লুজু চলে আসে একটা আর্ট স্টুডিওতে, আর সেই পুরো আর্ট স্টুডিওটা ও কিনতে চায়। কারণ লুজু ছবি আঁকতে খুব ভালোবাসে, তাই ও যতদিন বাঁচবে এই স্টুডিওতে ও খুব সুন্দর সুন্দর ছবি আঁকবে। লুজু বলে যে, আমি আমার বোন লুজু নামটা বেছে নিয়েছি, যাতে আমার বোন লুজু আমার নাম নিয়ে এখনো এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এরপর লুজু চলে আসে ইয়েমানের সঙ্গে দেখা করতে। লুজু বুঝতেও দেয় না ইয়েমানকে যে ওর শরীরে একটা বড় রোগ বাসা বেঁধেছে। লুজু জানায় যে ওর একটা নিজস্ব এখন আর্ট স্টুডিও হয়েছে, যেটা পুরোটাই ওর নিজের। এই সুখবরে ওরা দুজনে তো অনেক খুশি হয়ে যায়, আর একসঙ্গে রোম্যান্স করতে থাকে। কখন যে ওরা দুজন দুজনকে এতটা বেশি ভালোবেসে ফেলেছে, দুজনেই বুঝতে পারেনি। এরপর থেকে লুজু আর ইয়েমানের বাড়িতেও লুকিয়ে লুকিয়ে রোম্যান্স চলতে থাকে, যাতে কোনোভাবেই ওদের বাবা মা এটা দেখতে না পায়। পরের দিন ইয়েমানকে নিয়ে লুজু চলে আসে ওর নতুন স্টুডিওতে। সেখানে ইয়েমান নিজের ছবিটা দেখে বলে, আচ্ছা, তুমি আমাকে কেন এঁকেছিলে? লুজু বলে, আমি জানি না, তবে যখন সমুদ্রের দিকে তাকিয়েছিলাম তখন আমার তোমার কথাই মনে হয়েছিল। আমি তো বাঁচতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি আবারও বাঁচার ইচ্ছে খুঁজে পেয়েছি। তোমার এই ছবিটা ভালো লেগেছে তো? ইয়েমান বলে, খুব ভালো লেগেছে, আর তার সাথে সাথে আমি তোমাকেও খুব ভালোবাসি। তখনই ইয়েমানের একটা ফোন কল চলে আসে, আর ফোনটায় কথা বলে। লুজু মনে মনে বলে, যতদিন আমি বাঁচবো তখন আমার লাইফটা তোমার সাথে খুব ভালোভাবে কাটাতে চাই আমি। এদিকে ইয়েমান ফোনের উল্টো দিক থেকে এমন কিছু শোনে, যেটা শুনে খুব একটা ইয়েমানের মুখ দেখে মনে হচ্ছে না ভালো কিছু। তবে ইয়েমান সেও তার নিজের প্রবলেমগুলোর কথা লুজুকে বুঝতে দেয় না। পরের দিন সকালে ফুল ফ্যামিলি যখন ব্রেকফাস্ট করছিল, তখনই লুজুর বাবা একটা ছবি দেখে খুব অবাক হয়ে যায়, আর সেই ছবিটা সবাইকে দেখায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইয়েমান আর লুজু পরস্পরকে কিস করছে। এটা দেখে লুজুর বাবা বলে, তোমাদের লজ্জা করে না? তোমরা ভাই বোন হয়ে এরকম পাবলিক প্লেসে কিস করছো, আর সেই ছবিটা এখন ভাইরাল হয়ে গেছে। তোমাদের কি একটুও শালীনতা বোধ নেই? তোমরা ভাই বোন, তোমরা কি সেটা ভুলে যাচ্ছ? এইসব কথা বলে লুজুর বাবা ওখান থেকে চলে যায়। লুজু তখন ইয়েমানের মাকেই দোষারোপ করে, আর বলে, নিশ্চয়ই ইয়েমানের মা ইচ্ছে করে লোক দিয়ে এই ছবি তুলিয়েছে আর সেটাকে পাবলিক করিয়েছে। এসব বলে খুব রেগে মেগে লুজুও বেরিয়ে যায়।
লুজু যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সবাই মিলে লুজুর দিকে তাকিয়ে বলে, আরে এটা তো এই মেয়েটাই। আসলে সবার কাছে এই ছবিটা খুব ভাইরাল হয়ে গেছে আর লুজুকে সবাই চিনতেও পারছে। লুজু এরপর তিয়ান নামের একটা ছেলের কাছে চলে আসে আর বলে, আচ্ছা তিয়ান, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে বলতে পারবে এই ছবিগুলো অনলাইনে কে ভাইরাল করেছে? তিয়ান বলে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। অন্যদিকে ইয়েমান অফিসে থাকে আর দেখা যায় ওর নতুন নতুন যে প্রজেক্টগুলো ছিল সেই সমস্ত কিছুই ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যে জন্য ইয়েমানের মনটা ভীষণ খারাপ। এদিকে কিছুক্ষণ পরে তিয়ান এসে লুজুকে জানায় সরাসরি এটা নিউজ চ্যানেল থেকেই ভাইরাল হয়েছে আর কোনো এক রিপোর্টার এটা করেছে নিশ্চয়ই, তবে এটার পেছনে আসলে কেউ আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। লুজু আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপরে লুজু আর ইয়েমান দুজন মিলে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে গিয়ে একসাথে খেতে শুরু করে। তবে হঠাৎ করেই ওরা বুঝতে পারে যে কেউ ওদের ছবি তুলছে, কারণ ফ্ল্যাশের আলো চারিদিকে দেখতে পায়। এটা দেখে লুজু খুব ভয় পেয়ে যায় আর বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। ইয়েমান বলে, তুমি চিন্তা করো না, আমি হ্যান্ডেল করে নিচ্ছি। ইয়েমান তখন একটা মেয়ের কাছে গিয়ে বলে যে তুমি যদি ছবিগুলো ডিলিট না করো তাহলে আমি তোমাকে পুঁতে ফেলে দেব। আর এই কথাটা যখন ইয়েমান লুজুকে বলে, লুজু শুনে তো অনেক খুশি হয়ে যায়। আর তারপর দুজনে খুব হ্যাপিলি খাবারটা একসাথে খেতে থাকে আর এইভাবেই ওরা দুজনে খুব ভালো সময় কাটায় একসাথে। এরপরে রেস্টুরেন্ট থেকে যখনই বেরোয় তখন এক গাদা রিপোর্টার ওদেরকে ঘিরে ধরে। ইয়েমান তখন লুজুকে রেস্টুরেন্টের ভেতরেই আটকে দেয় আর নিজে সমস্ত রিপোর্টারদেরকে হ্যান্ডেল করতে থাকে। রিপোর্টারগুলো ইয়েমানকে তখন বিভিন্ন ধরনের প্রশ্ন করে ওদের দুজনের ডেটিংয়ের ব্যাপারে। শুধু তাই নয়, ইয়েমানের বাবা কোথায়, সে কি বেঁচে আছে, সে এত টাকা ধার নিয়ে কোথায় চলে গেল, এই ব্যাপারেও প্রশ্ন করে বিব্রত করতে থাকে, যেটাতে ইয়েমানের খুব কষ্ট হয় আর শরীরটাও খারাপ লাগতে থাকে। তবে একটা সময় ইয়েমান আর নিজের মাথা ঠিক রাখতে না পেরে এক রিপোর্টারকে মেরে বসে। লুজু এসে তখন ইয়েমানকে শান্ত করার চেষ্টা করে, কারণ রিপোর্টারদের গায়ে হাত দেওয়া সেটা একটা বেআইনি। সেদিন বাড়ি ফিরে ইয়েমানের মনটা খুবই খারাপ ছিল, কারণ আজকে রিপোর্টাররা ওকে ভুলভাল প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তখনই ওর সঙ্গে লুজু দেখা করতে আসে, কিন্তু ইয়েমান দরজা খোলে না। তখন ইয়েমানের কাছে নিউজ আসে যে ওর কোম্পানির প্রায় 11% শেয়ার ড্যামেজ হয়ে গেছে, আর সেটা হয়েছে কিছু প্রজেক্ট ঠিকঠাকভাবে না হওয়ার জন্য, যেটা দেখে ইয়েমান খুব অবাক হয়ে যায়। পরের দিন লুজু এক ডক্টরকে ফোন করে, যাকে লুজুর নতুন মা দেখায়। সেই ডক্টরের কাছে লুজুর মায়ের নামে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেয়। এরপরে লুজু একটা মেডিকেল রিপোর্ট নিয়ে খুব খুশি হয়ে ইয়েমানের অফিসে চলে আসে। আর তারপরে ও ইয়েমানের অফিস রুমে আসে, কারণ ও একটা খুব গুড নিউজ ইয়েমানকে দেবে। ইয়েমান বলে, কি হয়েছে? লুজু একটা রিপোর্ট দেখায় আর বলে, দেখো, তোমার মা সত্যি সত্যি প্রেগনেন্ট নয়, তার মানে আমাদের দুজনের এক হওয়াতে কোনো বাধা নেই। এটা যখন সবাই জানতে পারবে তখন আমাদের সম্পর্ক নিয়ে আর কেউ কোনো বাজে কথা বলবে না। কিন্তু ইয়েমানের মুখে কোনো হাসি নেই। ইয়েমান বলে, তোমার মনে হয় আমরা দুজনে একসাথে সারা জীবন থাকতে পারবো? লুজু বলে, তুমি কি বলছো? ইয়েমান বলে, আমি বলতে চাইছি এই চারিদিকের এত কথাবার্তা, তাছাড়া এমনিতেও আমাদের মা বাবার বিয়ে হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পরেও কি আমরা একসাথে হয়ে থাকতে পারবো? লুজু খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, কেন আমরা একসাথে হতে পারবো না? তাছাড়া তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি কি এখন আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো? ইয়েমান তখন কিছুই বলে না, চুপ করে থাকে আর লুজুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, যেটা দেখে লুজু প্রচণ্ড অবাক হয়ে যায়। লুজু কখনো ভাবতে পারেনি যে ইয়েমান ওর সঙ্গে এইভাবে ব্রেকআপ করে দেবে। লুজু কান্না করতে করতে ওখান থেকে চলে যায়, তবে ইয়েমানের মুখ দেখে বোঝা যায় যে ও আসলেই অনেক কষ্টে আছে। এরপর ইয়েমান লুকিয়ে চলে আসে লুজুর বাবার অফিস রুমে, যখন লুজুর বাবা ওখানে ছিল না, আর কম্পিউটারের পাসওয়ার্ড দিয়েও খুলে ফেলে, কারণ পাসওয়ার্ডটা অনেক আগে থেকেই ইয়েমান দেখতে পেয়েছিল। এদিকে মিটিং যাওয়ার পথে আবারও লুজুর বাবা নিজের অফিস রুমের দিকে ফিরে আসছিল ওষুধ খাওয়ার জন্য। লুজুর বাবা অফিস রুমে চলে আসে, তবে তখন ইয়েমান ওখানে ছিল না। ইয়েমান টেবিলের নিচে লুকিয়েছিল যাতে ওকে কেউ দেখতে না পায়। আর তারপর আবারও লুজুর বাবা ওষুধ খেয়ে ওই রুম থেকে চলে যায়। এদিকে লুজু, সে তো প্রচণ্ড মনের কষ্টে বারে এসে সবার সঙ্গে ড্রিঙ্ক করছে। চুন লুজুকে এত বেশি ড্রিঙ্ক করতে বারণ করে, কিন্তু লুজু আজকে কারোর কথাই শুনবে না। তখন ওখানে সবাইকে ভয় দেখায় আর বলে যদি এরা ড্রিঙ্ক করা না বন্ধ করে তাহলে ও সবাইকে পেটাবে। তো এই ভয়ে সবাই ওখান থেকে চলে যায় আর আবারও লুজুকে ড্রিঙ্ক করতে বাধা দেয়। চুন বলে, কি হয়েছে তোর, তুই এত ড্রিঙ্ক কেন করছিস সেটা বল। লুজু চুনকে কিছুই বলে না। চুনের তখন লুজুকে খুব ছুঁতে ইচ্ছে করে, কিন্তু তখন লুজু সরে যায়।
এরপরে মাতাল হয়ে লুজু রাস্তায় হাঁটতে থাকে আর চুন ওকে কোনোভাবেই সামলাতে পারে না। পুরো রাস্তায় চুন বারবার করে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে, তুই তো এমনি এমনি এরকম করিস না। কিন্তু লুজু সে কিছুই বলে না চুনকে, আর শুধু বলে যে এখন ও ফাইনালি ফ্রি, এখন ওর যা ইচ্ছে ও তাই করতে পারবে। লুজু মাতলামি করতে করতে ওর বাবার অফিসের ভেতরে ঢুকে পড়ে আর দূরে ইয়েমানকে দেখে বলে, আরে এই ছেলেটাকে তো খুবই চেনা চেনা লাগছে। এই ছেলেটাকে অনেকটা ইয়েমানের মতো দেখতে, আমার সৎ মায়ের ছেলে, আমার বড় ভাই হয়। ইয়েমান বলে, তুমি দিনের বেলা এরকম ভাবে ড্রিঙ্ক করেছো কেন? লুজু চুনকে বলে, চুন তুই এখান থেকে চলে যা, এখন এটা আমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু চুনের তো একদমই যেতে ইচ্ছে করছিল না, কারণ চুন এটা বুঝতে পেরেছে যে কোনো না কোনোভাবে ইয়েমান কষ্ট দিয়েছে লুজুকে। চুন তখন লুজুর জুতোগুলো ইয়েমানের দিকে ছুঁড়ে মারে, সাথে লুজুর ব্যাগটাও ইয়েমানের গলায় ঝুলিয়ে দেয়। আর ফাইনালি চুন এখান থেকে চলে যায়। ইয়েমান তখন লুজুর পাটা আগে টিস্যু দিয়ে মুছিয়ে দেয়, তারপরে নিজের হাতে জুতোটা পরিয়ে দেয়, যেটা দেখে লুজু অবাক হয়ে ইয়েমানের দিকেই তাকিয়ে থাকে যে ইয়েমান ওর কত খেয়াল রাখে। আর এটাই দূর থেকে ইয়েমানের মা দেখতে পেয়ে যায়, যেটা দেখে মোটেই ইয়েমানের মা সহ্য করতে পারে না। লুজু যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন ইয়েমানের মায়ের সঙ্গে ওর দেখা হয়ে যায়। লুজু সে তো তার নিজের সৎ মাকে মোটেই সহ্য করতে পারে না, আর দেখলেই উল্টোপাল্টা কথা বলে। আর আজকে ইয়েমানের কাছাকাছি যাওয়ার জন্য ইয়েমানের মা অনেক অপমান করে লুজুকে। লুজু বলে যে তুমি তো প্রেগনেন্ট হওয়ার নাটক করছো, আসলেই তুমি কোনো প্রেগনেন্ট নও। ইয়েমানের মা তখন লুজুকে বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছো? লুজু ইয়েমানের মায়ের হাতটা তখন ধরে, আর এইভাবে ধাক্কাধাক্কিতে হঠাৎ করে ইয়েমানের মা সিঁড়ির ওপর থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে লুজু অনেক বেশি ভয় পেয়ে যায়। আর দেখা যায় যে সত্যি সত্যি ইয়েমানের মা আসলেই প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে অনেক ব্লিডিং হচ্ছিল। এটা দেখে লুজু আরো বেশি করে ভয় পেয়ে যায়। ওখানেই তখন ইয়েমান চলে আসে। ইয়েমানের মা লুজুর দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় যে লুজুই ধাক্কা দিয়েছে। এরপর হসপিটালে লুজুর বাবা লুজুকে খুব জোরে মারে। লুজু বলে, আমি ইচ্ছে করে করিনি কিছু, আর তাছাড়া ও মিথ্যা কথা বলেছে তোমাকে, ও আসলে প্রেগনেন্ট ছিল না। লুজুর বাবা বলে, তুমি আর তোমার বড় ভাইয়ের মাঝখানে যাতে কোনো বাধা না হয় সেই জন্যই তুমি ইচ্ছে করে এটা করলে, তাই না? আমি কখনো ভাবতে পারিনি আমার নিজের মেয়ে এতটা স্বার্থপর হয়ে যাবে কোনোদিন। প্রেগনেন্সিটা বড় কথা নয়, সব থেকে বড় বিষয় তুমি তোমার মাকে সিঁড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। তোমার মায়ের কোনো সন্তান হোক বা না হোক, তোমরা ভাই বোন হিসেবে কখনোই প্রেম করতে পারো না, আর এটাই সত্যি। লুজু বলে, ও আমার নিজের ভাই নয়, আর তাছাড়া আমার একটাই মা। তুমি আমার মাকে ঠকিয়েছো। আমার মা যখন শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে থাকতো তখন তুমি বাইরে ইয়েমানের মায়ের সঙ্গে প্রেম করতে, আমাকে কখনো নিজের মেয়ের মতো করে ভালোবাসোনি। তাই এই পৃথিবীতে তোমার মতো স্বার্থপর আর কেউ নেই। কথাটা বলে লুজু ওখান থেকে চলে যায়। আর তখনই সামনে ইয়েমানের সঙ্গে ওর দেখা হয়ে যায়। লুজু পেছনে ফিরে ওর বাবাকে বলে, আজ থেকে তুমি আমার বাবা নও। কথাটা বলে লুজু ওখান থেকে চলে যায়। এটা শুনে লুজুর বাবারও বেশ খানিকটা খারাপ লাগে। তখনই ফ্ল্যাশব্যাকে লুজু আর ওর যমজ বোনকে দেখা যায়। আসল লুজু নিজের মা বাবার কাছেই ছোট থেকে বড় হয়েছিল, আর আমাদের ফ্যামিলির লুসানকে দূরে রেখে মানুষ করছিল, সেই জন্য নিজের মা বাবার ব্যাপারে অনেক কিছুই লুসান জানতো না। তখন দেখানো হয় যে ওদের মা যখন প্রেগনেন্ট ছিল তখন বারবার করে লুজুর বাবাকে ফোন করে আসতে বলে, কিন্তু লুজুর বাবা বলে সে তো বিজনেসের কাজে বাইরে আছে, দুদিনের আগে আসতেই পারবে না। অনেক দুঃখ পেয়ে লুজুর মা যখন উঠে দাঁড়ায় তখন দেখতে পায় যে ওর ব্লিডিং হওয়া শুরু হয়েছে। এরপর অপারেশন করে যমজ বাচ্চা হয়। লুজুর মা নিজের মা বাবাকে একটা বাচ্চা দূরে সরিয়ে নিতে বলে, আর এটাও বলে যে তারাই যেন এই বাচ্চাটাকে মানুষ করুক, কারণ এই ভয়ঙ্কর লু ফ্যামিলিতে দুটো বাচ্চা পড়লে দুজনেরই জীবন শেষ হয়ে যাবে। আর দুদিন কেটে গেলে অবশেষে লুজুর বাবা আসে লুজুর মায়ের সঙ্গে হসপিটালে দেখা করতে। আর তখন লুজুর মা জানায় যমজ বাচ্চা হয়েছিল, কিন্তু একটা মারা গেছে আর একটা বেঁচে আছে। তখন লুজুর বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইয়েমানের মা কাজ করত, আর এইভাবে ওদের দুজনের মধ্যে প্রেমও চলতো। লুজুর বাবা তখন অনেক খেয়াল রাখার নাটক করতে থাকে, কিন্তু লুজুর মা জানে যে এই সমস্ত কিছুই আসলে নাটক। লুজুর মা বলে, আমাদের ডিভোর্স হয়ে গেলেই ভালো হবে। যেটা শুনে লুজুর বাবা অবাক হয়ে যায়।
এরপর আসল লুজু দেখতো ওর বাবার সাথে ওর বাবারই অ্যাসিস্ট্যান্টের অবৈধ সম্পর্ক। তবে ওদের জন্মানোর পর থেকেই একটা ভয়ঙ্কর অসুখে পড়ে যায় লুজুর মা, আর প্রায় সবসময় তাকে হসপিটালেই কাটাতে হয়। আর প্রায় রোজই লুজুর বাবা লুজুর মায়ের সঙ্গে হসপিটালে দেখা করতে আসতো। আবারও প্রেজেন্ট দেখানো হয়। এই লুজু তার বাবা মায়ের ব্যাপারে কিছুই জানতো না, কারণ সে বড় হয়েছিল তার নানা নানির কাছে, কিন্তু নিজের যমজ বোনের কাছে সমস্ত কিছুই শুনেছে, তাই তো ওর বাবাকে অনেক অনেক বেশি হেট করে। আবারও প্রেজেন্ট দেখানো হয়, লুজু যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ওর খুব পেটে ব্যথা হচ্ছিল, আর সাথে সাথে অনেক বৃষ্টি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে লুজু বলে, আমিও যে তোমার মতোই একই রোগে মারা যেতে চলেছি মা। তখনই একটা গাড়ির আলো লুজুর মুখের ওপর পড়ে, আর দেখা যায় সেই গাড়ি থেকে ইয়েমান নেমে এসেছে। এমন খারাপ সময় ইয়েমানকে পাশে পেয়ে লুজু অনেক খুশি হয়। লুজু তখন শক্ত করে ইয়েমানকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে, কারণ এই গোটা দুনিয়ায় লুজুর আপন বলতে আর কেউ নেই। ইয়েমান লুজুকে নিয়ে তারপর চলে আসে বাড়িতে। লুজু বলে, আচ্ছা তুমিও কি বিশ্বাস করো যে আমি তোমার মাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? ইয়েমান বলে, আমার বিশ্বাস অবিশ্বাসের ওপর কিছুই নির্ভর করে না, কিন্তু ঘটনাটা ঘটেছে এটাই সত্যি। লুজু বলে, তুমি যে আমাকে ভালোবাসো বলতে, তুমি কি সত্যি আমার ভালোবাসো না? তুমি তো প্রথমে আমার কাছাকাছি এসেছিলে। কথাটা বলে লুজু রোম্যান্স করতে চাই ইয়ামানের সঙ্গে, কিন্তু ইয়েমান লুজুকে সরিয়ে দেয়। আর তারপরে নিজেকে সামলাতে না পেরে ও খুব করে লুজুকে কিস করতে থাকে, আর দুজনে দারুণ রোম্যান্স করে। তবে ইয়েমান নিজেকে আবারও সামলে নেয় আর বলে, আমরা এটা করতে পারি না। আর এটা বলে ইয়েমান ঘর থেকে বেরিয়ে যায়, লুজুকে একা রেখেই। পরের দিন লুজু স্টুডিওতে এসে ছবি আঁকছিল। ঠিক সেই সময় ওর আবারও পেটে ব্যথা শুরু হয়, আর ব্যথাটা এতটাই বেশি ছিল যে লুজু ওখানেই অজ্ঞান হয়ে যায়। লুজুর তখন মনে পড়ে যাচ্ছিল ওর যমজ বোন মানে আসল লুজু যখন মারা যায়, তখন এই লুজুর জন্য সমস্ত কিছু একটা ডায়েরিতে লিখে দিয়ে গিয়েছিল, যে ও আসলে কেমন ছিল আর কি কি করতো, কারণ লুজুকেও এখন সেই জিনিসগুলোই করতে হবে, যাতে কেউ ওকে ধরতে না পারে যে ও আসল লুজু নয়। পরের দিন লুজুর জ্ঞান ফিরে আসে হসপিটালে, আর চুন আসলে ওকে হসপিটালে নিয়ে এসেছিল। চুন বলে, তুই কি জানিস তোর শরীরের অবস্থা এখন ঠিক কি? লুজু বলে, তুই জেনে গেছিস, প্লিজ কাউকে বলিস না। চুন বলে, কিন্তু কেন? মিস্টার লুকে তো অন্তত এটা জানানো উচিত। লুজু বলে, আমি চাই না আমার শরীরের ব্যাপারে কেউ জানুক, কিন্তু লুজুকে তো মনে মনে চুন অনেক ভালোবাসে, তাই লুজুর জন্য অনেক কষ্ট হয় ওর। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে লুজু সব সময় এখন ড্রিঙ্ক করে, কারণ এই পৃথিবীতে ওর আপনজন বলতে কেউ নেই, আর ওর হাতেও আছে মাত্র কয়েকটা দিন বেঁচে থাকার জন্য। লুজুকে সব সময় এরকম ড্রিঙ্ক করতে দেখে ইয়েমানের খুব কষ্ট হয়, কিন্তু ও বাধা দিতেও যায় না, কারণ ইয়েমান লুজুর থেকে দূরে থাকারই চেষ্টা করছে। ইয়েমান বলে, আমি একটা সিক্রেট জানি, তুমি শুনবে? যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছিলাম লু ফ্যামিলির মেয়ের ব্যাপারে আমি যা শুনেছিলাম তুমি সে নও, কারণ সে নীল পছন্দ করত আর তুমি লাল। সে ওয়ার্ম টোনে ছবি আঁকতো, কিন্তু তুমি কুল টোনে ছবি আঁকো। সে লিলি ফুল পছন্দ করত আর তুমি আইরিস ফুল পছন্দ করো। তোমরা দুজনে আসলেই অনেকটা আলাদা। আমি যখন তোমার ব্যাপারে ইনভেস্টিগেট করেছিলাম আমি জানতে পেরেছিলাম তোমার মায়ের যমজ বেবি হয়েছিল, আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে একটা বেবি মরে যাওয়ার ঘটনাটা পুরোটাই মিথ্যে ছিল। তোমার আসল নাম লুজু নয়, লুসান, আর আমি বড় ভাই হিসেবে তোমাকে সবসময় প্রোটেক্ট করব। লুজু স্যাড হয়ে বলে, শুধু ভাই হিসেবে? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আসল লুজু একটা ক্যাফেতে কাজ করত, আর একদিন সেই ক্যাফেতেই লুসান এসেছিল কফি খেতে, আর হঠাৎ করেই দুই যমজ বোনের মধ্যে দেখা হয়ে যায় প্রথমবার। আসলে ওরা নিজেরাও জানতো না ওরা যমজ, কিন্তু ওদের দুজনকে এতটা একই দেখতে সেটা দেখে ওরা দুজনে খুব অবাক হয়ে যায়। আর তারপরেই ওরা ফ্যামিলির ব্যাপারে সমস্ত কিছু নিজেদের সঙ্গে আলোচনা করে আর বুঝতে পারে আসলেই ওরা যমজ বোন। একই সাথে দুজনের জন্ম হলেও দুজনের জীবনটা ছিল অনেকটা আলাদা। আর এইভাবেই একদিন সত্যি সত্যি লুজু মারা যায়, যাকে নিয়ে লুসান অনেক অনেক কান্না করেছিল। পরের দিন ইয়েমান অফিসে বসেছিল খুবই মন খারাপ করে, আর তখনই লিলি আসে ইয়েমানের সঙ্গে কথা বলতে। ইয়েমান বলে, আমার মনে হয় আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গেলে ভালো হয়। এটা শুনে লিলি অবাক হয়ে যায় খুব। সেই দিনই রাতে লুজু একটা বারে এসে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর ওয়েটার এসে বলে যে অনেক রাত হয়ে গেছে, এবার আমরা এই বারটাকে বন্ধ করব। লুজু এতটাই বেশি ড্রিঙ্ক করেছিল যে ওর ওঠারই ক্ষমতা ছিল না। এরপরে ইয়েমান লুজুকে বাড়িতে নিয়ে চলে আসে আর বলে যে তোমার সামনে আমি যদি এঙ্গেজমেন্ট করি তাহলে হয়তো তুমি মুভ অন করতে পারবে।
তখন ওখানে লিলিও ছিল আর লিলি ইয়েমানকে ডাকে। পরের দিন সকাল হয়ে গেলে লুজুর যখন ঘুম ভাঙে ও দেখতে পায় যে লিলি ওদের বাড়িতে এসেছে আর ইয়েমান আর ওর মায়ের মাঝখানে বসে আছে। ইয়েমানের মা বলে, লুজু তুমি এসেছো, তোমার বড় ভাইয়ের ফিয়ান্সির সঙ্গে পরিচয় করে নাও। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় লুজু। ইয়েমান অন্য কাউকে বিয়ে করতে চলেছে, এটা লুজুর পক্ষে মেনে নেওয়া খুব খুব কষ্টের। লুজুর বাবা বলে, আমি ঠিক করেছি আমাদের ইউএস এর কোম্পানিটাতে ওদেরকে কাজ করতে পাঠাবো আর সেখানেই ওদের বিয়ে হবে। লুজু কিছু না বলে ওখান থেকে চলে যায়। তবে ইয়েমান বুঝতে পারে লুজু অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে। এরপরে আবারও লুজু হসপিটালে ভর্তি হতে বাধ্য হয় আর চুন ওকে ভর্তি করায়। চুন বলে, আচ্ছা তুই তোর এত বড় রোগের কথা সবার থেকে লুকিয়ে রেখেছিস, এটা কি তুই ঠিক করছিস? ডাক্তার তো বললো যে তোকে ট্রিটমেন্টের ভেতর থাকতে, তাহলে তুই বেঁচে গেলেও যেতে পারিস, কেন তাহলে তুই ট্রিটমেন্ট করাচ্ছিস না? লুজু বলে, কারণ আমি মরে যেতে চাই। চুন বলে, আমি যে লুজুকে চিনতাম সে এতটা নেগেটিভ ছিল না। তুই নিজের বড় ভাইয়ের প্রেমে পড়ে নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস যে নিজের প্রাণের কথাও ভাববি না। লুজু তখন বলে, আরে চিন্তা করিস না, আমি তো ডাক্তারকে বলেছি আমি ট্রিটমেন্ট করাবো, কিন্তু আমি জানি এতে বিশেষ কোনো কাজ হবে না, কারণ এই রোগে কেউ বাঁচেনি। চুন বলে, কিন্তু তবুও তোকে ট্রিটমেন্টের ভেতরেই থাকতে হবে। কথাটা বলে চুন ওখান থেকে চলে যায় ডক্টরের সঙ্গে কথা বলবে বলে। চুন বাইরে এসে ইয়েমানকে ফোন করে আর লুজু শরীর খারাপের কথা জানায়। এদিকে লুজু ভাবে যে ইয়েমান অন্য কাউকে বিয়ে করে খুশি থাকলে তাতে তো ওরই খুশি হওয়ার কথা, কারণ ও তো এমনি মরে যাবে আর ইয়েমানকে তো নিজের জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হবে। অন্যদিকে ইয়েমান ও নতুন বাবাকে বলে যে লুজুর সঙ্গে ও সম্পর্ক চালিয়ে যেতে চায়, কারণ শরীর খারাপের কথা জানতে পেরে ইয়েমান আর লুজু থেকে দূরে থাকতে চায় না। কিন্তু ওদের এই সম্পর্কটা কিছুতেই ওদের বাবা মেনে নেয় না। বলে যে এই সম্পর্কের কথা যদি সবাই জানতে পারে তাহলে ওদের কোম্পানি একেবারে মাটিতে ধুলোয় মিশে যাবে, আর সেটা লুজুর বাবা কখনোই মেনে নেবে না। ইয়েমান বলে, আপনার জীবনে হয়তো ভালোবাসা বলতে কিছু নেই, কিন্তু আমার জীবনে আছে। আমি লুজুকে খুব ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই। এই কথাগুলো আড়াল থেকে লুজু শুনতে পেয়ে যায় আর ও মন থেকে ভীষণ ভীষণ খুশি হয়। লুজুর বাবা বলে, তুমি কি তোমার বাবার ধার দেনার কথা ভুলে গেছো? সেটা শোধ করার জন্য তোমাকে কিন্তু কোম্পানিতে চাকরি করতেই হবে, তাই বাস্তব নিয়ে ভাবো, অত বেশি ভালোবাসার ভেতর উড়ো না। ইয়েমান রেগে গিয়ে বলে যে যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তাকে কি এত সহজেই ভোলা যায়? আমি এতদিন ধরে অনেক নাটক করে এসেছি যে আমি লুজুকে ভালোবাসি না, ওর থেকে দূরে থেকেছি, ওকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এভাবে আমি নিজে কষ্ট পেয়েছি আর ওকে অনেক অনেক কষ্ট দিয়েছি। এতে যদি আমার কেরিয়ারে কিচ্ছু না থাকে তাহলে না থাকবে। এটা শুনে লুজুর বাবা ইয়েমানকে খুব মারে আর তখনই লুজু ওখানে চলে এসে ওর বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওর বাবা থামতেই চায় না। লুজুর বাবা বলে, আমি বেঁচে থাকতে এই সম্পর্ক কখনো মেনে নেব না। তখন লুজু সমস্ত সত্যিটা বলে দেয় ওর বাবাকে, যে ওর মায়ের যমজ সন্তান হয়েছিল আর ও ছোটবেলা থেকে ওর নানা নানির কাছে মানুষ হয়েছে, আর এদের কাছে যে ছিল সেই আসল লুজু। এখন যে দাঁড়িয়ে রয়েছে সে আসলে লুসান, লুজু নয়। ওরা যমজ বোন ছোটবেলা থেকে একসাথে বড় হতে পারতো, কিন্তু এই ভয়ঙ্কর পরিবারের জন্য ওরা দুজনে ছোটবেলা থেকেই আলাদা ছিল। লুজু সে নিজের মায়ের ভালোবাসাই কোনোদিনও পায়নি, না তো সে মায়ের সঙ্গে কোনোদিনও সময় কাটাতে পেরেছে। নিজের মেয়ের মুখে এই কথাগুলো শুনে লুজুর বাবা একদম অবাক হয়ে যায়। লুজু বলে, ছোটবেলা থেকে আমার মা বাবা থাকা সত্ত্বেও আমি তাদের কাছে থাকতে পারিনি। কেন জানো? শুধুমাত্র তোমার চরিত্রের দোষ বলে। আমার মা ঠিক বুঝতে পেরেছিল তুমি কেমন, সেই জন্যই তো আমাকে দূরে পাঠিয়েছিল। আমি আমার যমজ বোনের সঙ্গে সারা জীবনে মাত্র একটা মাস সময় কাটাতে পেরেছিলাম, আর তারপরও আমাকে ছেড়ে চলে গেল। আর আমাকে শিখিয়ে দিয়ে গেল কিভাবে অনেক স্ট্রং থাকতে হয়, কিভাবে লড়াই করে বাঁচতে হয়। ও আমাকে কি বলেছিল জানো? যে তুই আমার জায়গায় গিয়ে বাবার ওপর প্রতিশোধ নিবি। কেন মাকে ওইভাবে ছেড়ে চলে যেতে হলো? তুমি নিজের পরিবার সংসারের কথা কখনো ভেবেছো বাবা? কথাগুলো শুনে লুজুর বাবার চোখ থেকে জল পড়তে থাকে আর বলে, সত্যি সত্যি তুই আমার আরেক যমজ মেয়ে? লুজু বলে যে 1 বছর আগে লুজু মারা গেছে। ওর বাবা তখন লুজুকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। লুজুর বাবার কোনো ধারণাই ছিল না যে ওর পরিবারে এমন কিছু ঘটেছিল, আর এভাবেই কান্না করতে করতে লুজুর বাবা ওখান থেকে চলে যায়। রুমে এসে লুজুর মা বাবার মধ্যে অনেক ঝামেলা চলতে থাকে। আসলে এই সমস্ত কথা লুজুর নতুন মা আড়াল থেকে শুনতে পেয়েছে, তাই এখন দুজনের ভেতর অনেক অনেক অপরাধবোধ কাজ করছে, কারণ এদের দুজনের জন্য কতগুলো মানুষের প্রাণ অঝরে চলে গেছে আর তারা নিজেদের জীবনে অনেক অনেক কষ্ট নিয়ে গেছে। আর এখন দুজন দুজনকে দোষারোপ করতে থাকে, কারণ
ওরা কেউই নিজেদের দোষগুলোকে মানতে চাচ্ছিল না। আসলে দোষটা তো ওদের দুজনেরই ছিল। অবৈধ সম্পর্ক কোনোদিনও কোনো জীবনে সুখ আনতে পারে না। পরের দিন ইয়েমান আর লুজু চলে আসে একটা জায়গায় সময় কাটাতে। ইয়েমান লুজুকে বলে যে আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছি, আর লিলি ঠিক করেছে ও আবারও আগের মতো ইউএসএতে ফিরে যাবে, যেখানে ও চাকরি করত। লুজু বলে আচ্ছা, ও তোমার উপর রেগে যায়নি? ইয়েমান বলে জানি না, আমি এখন এত কিছু ভাবতেই চাইছি না। পরের দিন সকাল হয়ে গেলে লুজু ওর নতুন মায়ের সঙ্গে বসে থাকে, আর ইয়েমানের মা জানায় যে ওরা দুজনে আলাদা হয়ে যাচ্ছে। মানে লুজুর বাবা আর তার নতুন মায়ের সংসার ভাঙছে। অন্যকে কষ্ট দিয়ে কখনো নিজে সুখে থাকা যায় না, আর এটা আবারও প্রমাণ হয়ে গেল। আর এরপরে ইয়েমানের মা বাড়িটা থেকে বেরিয়ে যায়, তবে খুব কষ্ট পাচ্ছিল। নতুন করে সংসার করবে বলে ভেবেছিল, কিন্তু এই সংসারটাও ভেঙে গেল। পরের দিন চুনকে দেখা যায় ও লুজুর বাড়ির সামনে অপেক্ষা করছিল, আর তখনই লুজু ওখানে চলে আসে। চুন বলে আমার বাবা সিঙ্গাপুরের বেস্ট ডক্টরদের সঙ্গে তোর এই প্রবলেমটা নিয়ে কথা বলেছে। ওই ডক্টররা বলেছে যে ওদের কাছে এই ট্রিটমেন্ট আছে, আর এরকম অনেক পেশেন্ট ওরা সুস্থ করেছে, তাই তোকে এখন সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। এটা শুনে খুব অবাক হয়ে যায় লুজু। আর চুন তখন নিজের মনের কথা লুজুকে জানায় যে ছোটবেলা থেকে ও লুজুকে অনেক বেশি ভালোবেসেছে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা লুজুকে বলতে পারেনি। আর কথাগুলো বলার সময় চুনের গলা কাঁপছিল। এই কথাগুলো শুনে লুজু অনেক খুশি হয়। বলে তুই কি বলতে চাইছিস আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুই তো জানিস আমি কাকে ভালোবাসি। চুন বলে আমি সবটাই জানি, আর সেই জন্যই নিজের মনের কথাটা তোকে বললাম, কারণ না বলে আমি থাকতেই পারছিলাম না। চুনের হাতে কিন্তু একটা আংটির বাক্সও ছিল। লুজু বলে তুই চিন্তা করিস না, আমি ট্রিটমেন্টটা অবশ্যই নেব, আর আমি ট্রিটমেন্টের ভেতরেই থাকবো। চুন এসে একবার লুজুকে আলতো করে জড়িয়ে ধরে আর বলে শোন, মনে করে ট্রিটমেন্টের ভেতর থাকবি আর নিজের শরীরের যত্ন নিবি। এটা বলে চুন ওখান থেকে চলে যায়। আসলে চুনের জীবনে একটা অপূর্ণ ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। পরে লুজুর বাবা আর ইয়েমান ওকে অপারেশন থিয়েটারে দুজন মিলে একসাথে নিয়ে যায়, কারণ ওকে এবার একটা অপারেশন করাতে হবে। যেখানে লুজুর অনেক ভয় লাগছিল, কারণ এই অপারেশনে অনেকটা রিস্ক রয়েছে। বাঁচলে সুস্থভাবে বাঁচবে, না হলে এই অপারেশন থিয়েটারেই ও মারা যাবে। ওটির বাইরে খুব চিন্তা নিয়ে বসেছিল এরা দুজন। তখনই ডক্টর এসে জানায় যে অপারেশনের মাঝামাঝি অবস্থায় ওরা রয়েছে, তবে খুব একটা ভালো অবস্থা দেখছে না ওরা, হয়তো অপারেশনটা সাকসেসফুল হবে না। যেটা শুনে লুজুর বাবা আর ইয়েমান ভীষণ ভেঙে পড়ে। লুজুর বাবা বলে যে আমি অনেক অনেক খারাপ কাজ করেছি, আমার খারাপ কাজের জন্য আমার স্ত্রী মারা গেছে, আমার আরেক সন্তানও আমাকে ছেড়ে চলে গেছে, যেটা আমি জানতেই পারিনি। আমি আর কাউকে হারাতে চাই না। ইয়েমান বলে আপনি এরকম করবেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। লুজুর বাবা তখন অনেক অনেক কান্না করতে থাকে, কারণ সব খারাপ শুধুমাত্র ওর জন্যই হয়েছে। আর এরপর ফাইনালি একদম সুস্থ হয়ে আবারও লুজু ফিরে আসে, আর স্টুডিওতে যখন ছবি আঁকে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ইয়েমান। আর ওরা দুজন একসাথে খুব ভালো সময় কাটায়, আর এইভাবেই সারা জীবন একে অপরের পাশে থেকে যায়। আর ঠিক এরকমই সুন্দর একটা এন্ডিং দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা পুরো দি এন্ড হয়ে যায়।